আজকে অন্তর্কলজের ব্যাখ্যা সিগনিফিকেন্ট অফ ডেরিভেটিভ ক্লাস 12 পার্ট 2। আগের পার্টে আমরা কিছু সূত্র শিখছিলাম এবং দুইয়ের অঙ্কগুলো করছিলাম, সবগুলো 1 থেকে একদম 11 অবধি। তো দেখো, আজকে সংক্ষিপ্ত উত্তরধর্মী করব। তো সংক্ষিপ্ত উত্তরধর্মী করার আগে আসন্ন মান নির্ণয়ের সূত্রটা আমি তোমাদের বলছিলাম কি ছিল বলতো? এফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, আর এখানে কি ডেল এক্স। এই সূত্রটার আজকে ব্যবহার করব, ঠিক আছে? তো আসন্ন মান সূত্র কোথায় ইউজ করব বা কি ধরনের অঙ্ক থাকলে আমরা করব সেগুলো আজকে দেখব। দেখো, এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী আগে আমি 2 নাম্বারটা করব, তারপর আমি 4 নাম্বারটা, তারপর আমি 3 নাম্বার, তারপর আমি 1 নাম্বারটায় আসি। দেখো, এখানে সাইন 62 ডিগ্রি এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। এই যে যখন এরকম ধরনের কোশ্চেন বলে সাইন 62 ডিগ্রি, তোমরা যে ক্যালকুলেটরে দেখো এর ভ্যালুটা একটা পাবে। সাইন 62 ডিগ্রি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন, 3 দশমিক পর্যন্ত তোমার মান নিতে হবে এবং দেওয়া আছে 1 ডিগ্রি সমান সমান 0.017। তাহলে তো তুমি ক্যালকুলেটরে বসায় কিন্তু মান বসালে হবে না, তোমাকে ওইটা ম্যাথামেটিক্যালি দেখাতে হবে সাইন 62 ডিগ্রির ভ্যালু। তো আমরা সাইন কার কার ভ্যালু জানি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই ধরনের ভ্যালুগুলো আমরা কিন্তু সচরাচর একদম ডাইরেক্ট জানি, কিন্তু সাইন 62, সাইন 22 ডিগ্রি এগুলো কিন্তু আমরা জানি না। এগুলো ক্যালকুলেটরে আমরা বসালে তারপর দেখতে পাবো, কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে আমরা এখানে করবো না। ম্যাথামেটিক্যালি কি করে দেখো সাইন 62 ডিগ্রি এর ভ্যালু বের করব সেটা শিখতে হবে। হ্যাঁ, প্রথমত আসন্ন মান যখন বলবে আসন্ন মান নির্ণয় করতে, তখন এই ফর্মুলাটাকে কাজে লাগাতে হবে। এই ফর্মুলাটার মধ্যে ইফেক্ট জাতীয় জিনিস আছে, দেখো। সেজন্য তোমার যেই ভ্যালুটা বের করতে বলবে, এখানে 2 নাম্বারটা আগে করছি, যেই ভ্যালুটা বের করতে বলছে এখানে যেমন সাইন 62 ডিগ্রি, সেই সাইন 62 ডিগ্রিটাকে ফাংশন ধরে নেবে একটা এফএক্স ধরে নিলে হচ্ছে সাইন এক্স, ধরে নিলাম। এফএক্স কি ধরে নিলাম? সাইন এক্স। এবার এফ ড্যাশ এক্স একটা আসন্ন মানের সূত্রে আছে, সেজন্য আমি একটা এফ ড্যাশ এক্স বের করবো। এফ ড্যাশ এক্স কত হচ্ছে বলো তো? কস এক্স। ঠিক আছে, এফ এক্স একটা ধরে নিলাম, সাইন এক্স যে ভ্যালুটা বের করতে বলছে সাইন 62 ডিগ্রি, 62 ডিগ্রিটার ওখানে আমি এক্স ধরে নিলাম, তাহলে এফ ড্যাশ এক্স বের করে দিলাম। এবার এইখানটায় দেখো আমাকে এমন, এই যে 62 ডিগ্রিকে আমি এমনভাবে লিখবো, দেখো পুট করব এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, আর হচ্ছে ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ডিগ্রি। এবার কেন আমি 62কে 60 ডিগ্রি আর 2 ডিগ্রি ভাঙালাম একটু পরে বুঝতে পারবে। তো আমি এক্স ডিগ্রিকে হচ্ছে এক্সকে হচ্ছে 60 ডিগ্রি আর ডেল এক্সকে হচ্ছে 2 ডিগ্রি ধরলাম। তাহলে আমরা আসন্ন মানের যে সূত্রটা জানি সেটা আগে লিখি। আমরা জানি এফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল এক্স। কি কি জিনিস আমার লাগবে আসন্ন মানের ক্ষেত্রে? দেখো, আমার একটা ডেল এক্স লাগবে, সেই জন্য ডেল এক্স এর মান ধরে নিলাম ইচ্ছা করে। এবার এক্স এর ভ্যালুটা 60 ডিগ্রি ধরে নিলাম। এতে আমাদের সুবিধে কি হলো? এফ এক্স হচ্ছে 60 ডিগ্রি আর হচ্ছে ডেল এক্স হলো 2 ডিগ্রি, আর এদিকে এফ হলো এটা 60 ডিগ্রি প্লাস এফ ড্যাশ এক্স, মানে এক্স এর ভ্যালু কত? 60 ডিগ্রি, আর ডেল এক্স হলো আমার ইনটু হিসেবে 2 ডিগ্রি। এবার কি হবে? এখানে এফ 62 ডিগ্রি ভ্যালু এখানটায়, আর এইদিকে হচ্ছে এফ 60 ডিগ্রি আর প্লাস এফ ড্যাশ 60 ডিগ্রি ইন্টু 2 ডিগ্রি, ঠিক আছে? এবার এফ 62 ডিগ্রি এফ এক্স, দেখো তো এফ এক্স যদি সাইন এক্স হয় তাহলে এফ 62 ডিগ্রি মানে কি? সাইন 62 ডিগ্রি, তাই না? সাইন 62 ডিগ্রি। এবার এফ 60 ডিগ্রি মানে কি? সাইন 60 ডিগ্রির ভ্যালু প্লাস এফ ড্যাশ 60 ডিগ্রি মানে কি? কস 60 ডিগ্রি ভ্যালু ইন্টু 2 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এবার সাইন 62 ডিগ্রির ভ্যালুটা বের করবো। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? সাইন √3 বাই হচ্ছে 2 প্লাস কস 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, আর এটা হচ্ছে 2 ডিগ্রি। দেখো, এখানে তোমাদের কিন্তু 1 ডিগ্রির ভ্যালু দেওয়া আছে। 1 ডিগ্রির ভ্যালু কত দেওয়া আছে বলো তো?
0.017, সেজন্য √3/2 এটা হচ্ছে প্লাস এই হাফ, এই 2 ডিগ্রিটাকে 2 × 1 ডিগ্রি লেখা যায়, কারণ 2 এর সাথে 1 ডিগ্রি গুণ করলে কি হবে 2 ডিগ্রি হবে। এবার 2 কাটবো, এখানে হচ্ছে √3/2 প্লাস 1 ডিগ্রি পেলাম। তাহলে √3/2 1 ডিগ্রি, তাহলে √3/2 এর একটা ভ্যালু পাবে, আর 1 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে 0.017। তাহলে √3কে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর আবার 0.017 তুমি যোগ করবে, যোগ করার পর রেজাল্টটা দাঁড়াবে, দেখবে 0.0883। এই যে বলছে না দশমিকের পর 3 ঘর, দশমিকের পর 3 ঘর, এই যে বলছে সাইন 62 ডিগ্রির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করে, তার মানে দশমিকের পর 3 ঘর পর্যন্ত মান নিতে বলছে। এই যে সাইন 62 ডিগ্রির ভ্যালু কিন্তু এটা। এবার তোমাদের মনে অনেকে প্রশ্ন হবে যে আমি এক্স কেন 60 ডিগ্রি ধরলাম আর ডেল এক্স হলো কেন 2 ডিগ্রি ধরলাম। আমি যদি এক্স 59 ডিগ্রি ধরতাম আর ডেল এক্স হচ্ছে 3 ডিগ্রি ধরতাম, তবুও তাদের যোগফল কত হতো, 62 ডিগ্রি হতো। এবার এই ভ্যালুগুলো যদি তুমি ফর্মুলায় বসাও, এই সাইডটায় তোমার 62 ডিগ্রি বের হবে ঠিকই, কিন্তু এই সাইডে দেখো তুমি তখন সাইড 59 ডিগ্রি, কস 59 ডিগ্রির এগুলোর ভ্যালুও জানো না। তাহলে তোমাকে এমন এক্স পুট করতে হবে এবং এমন ডেল এক্স পুট করতে হবে যাতে করে তাদের যোগফলটা পাই, 62 ডিগ্রিটা আবার পাই, আবার এই দিকের ভ্যালুগুলোও যাতে আবার পাই। এখানে যেমন সাইন আর কজ আছে, যাতে সাইন আর কজের এক্স এর ভ্যালুটা বসানোর পর আমি মান পাই, মান পেতে হবে, ঠিক আছে। যেমন আর একটা অঙ্ক করি, 4 নাম্বারটা আগে এসে দেখো সাইন যেমন 62 ডিগ্রি বললো, tan 44 ডিগ্রি এর মান নির্ণয় করো। দেওয়া আছে 1 ডিগ্রি সমান সমান 0.01745, তাহলে tan 45 ডিগ্রি মানে 1, তার মানে 1 এর থেকে একটু কম হবে। তাহলে দেখো tan 44 ডিগ্রি, এক্ষেত্রেও তোমাকে আসন্ন মানের সূত্রটা ইউজ করতে হবে এবং তোমাকে প্রথমে ধরতে হবে সেই tan 44 ডিগ্রি বের করার জন্য এফএক্সটা ধরতে হবে। তাহলে এফএক্স আমি tan x ধরলাম এবং এর যে ডেরিভেটিভ সেটাও বের করব। তাহলে এফএক্সের যে ডেরিভেটিভ যদি tan x এর ডেরিভেটিভ কি হবে sec²x। এইবার আমি আসন্ন মান যা সূত্র ইউজ করে এক্স আমি কত ধরবো আর ডেল এক্স হলো আমি কত ধরবো, যাতে করে আমার এফ এক্স আর এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা আমি পাই। তাহলে দেখো এক্স এর ভ্যালু এমন ধরবো যাতে এই ভ্যালুগুলো আরও পাই। তাহলে আমার দেখো 45 ডিগ্রি আমি ধরলে একমাত্র পাবো, আর ডেল এক্স হলো -1 ডিগ্রি করে দিলাম। এতে সুবিধে আছে কি, এদের যোগফলটা 44 ডিগ্রি, এই যে এবং এদের যে যোগফলটা এইদিকে 44 ডিগ্রি পাবো, এবং এক্স 45 ডিগ্রি হওয়ার দরুন tan 45 ডিগ্রি এবং sec 45 ডিগ্রির ভ্যালুগুলোও কিন্তু আমি পেয়ে যাব। তাহলে আমরা জানি একটা সূত্র, আমরা জানি কি, যে এফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, আর এখানে হলো ডেল এক্স। তাহলে এফ এক্স হলো আমার 45 ডিগ্রি আর ডেল এক্স হলো -1 ডিগ্রি ইজ ইকুয়াল টু এফ 45 ডিগ্রি প্লাস এফ ড্যাশ 45 ডিগ্রি আর ডেল এক্স হলো -1 ডিগ্রি হলো। তাহলে দেখো এই দিকে হচ্ছে আমার এফ 44 ডিগ্রি আর এখানে এফ 45 ডিগ্রি, মানে লিখি আর একবার 45 ডিগ্রি প্লাস এফ ড্যাশ 45 ডিগ্রি আর এখানে ইন্টু -1 ডিগ্রি। এফ 44 ডিগ্রি মানে tan 44 ডিগ্রি বাম পক্ষে পেয়ে যাচ্ছে, tan 44 ডিগ্রি ভ্যালুটাই বের করব। এবার এফ 45 ডিগ্রি মানে কি tan 45 ডিগ্রি প্লাস এফ ড্যাশ 45 ডিগ্রি মানে কি sec² 45 ডিগ্রি ইন্টু -1 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার 1 মাইনাস sec 45 ডিগ্রির ভ্যালু কত √2 তার স্কোয়ার মানে কত হবে 2 ইন্টু -1 ডিগ্রি, তাই না, -1 ডিগ্রি হলো। তাহলে এই দিকে দেখো কত হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রির কিন্তু ভ্যালু দিয়ে রাখছে, দেখো 1 ডিগ্রি 2 ইন্টু 1 ডিগ্রি হচ্ছে কত, এখানে তোমাদের বই দিয়ে রাখছে যে এই যে 0.01745,
এবার এটা যদি আমি ক্যালকুলেট করে দাঁড়াবে দেখবে 0.9652, 0.9652, হ্যাঁ 0.9652, একের থেকে একটু বললাম কম। তাহলে এমন এফএক্স এবং এমন এফ ড্যাশ এক্স হ্যাঁ বের করব যাতে করে এক্স এর ভ্যালুটা পুট করার পর এই সাইডটায় মান আসে। তাহলে আমি যদি কোনো কারণে তোমরা যদি বলো যে এক্স এর ভ্যালু আমি 43 ডিগ্রি আর ডেল এক্স এর ভ্যালু 1 ডিগ্রি বসাই, তাহলে এই দিকে তো আমি 44 ডিগ্রি পাবো, কিন্তু এই দিকের ভ্যালুগুলো কি আমি পাবো না। তাহলে এমন এক্স এমন ডেল এক্স পুট করতে হবে যাতে করে এই দিকের ভ্যালুটা পাই। মেনলি হচ্ছে এক্স আমি কি পুট করব যাতে করে আমার সহজেই ভ্যালুটা বের হয়। ঠিক আছে, এবার আরেকটু আমরা ডিপলি যাই। 3 নাম্বারটা দেখো, log 10.01 এর মান নির্ণয় করো। দেওয়া আছে log 10 বেস ই, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 2.303। তাহলে log 10.01 এর মান নির্ণয় করো। তাহলে আমি প্রথমে বলছি একটা এফএক্স ধরে নিবি। তাহলে এফএক্স আমি কত ধরে নিব, এটা হচ্ছে কয় নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে আমি প্রথমে এখানে ধরে নেই এফএক্স আমি কি ধরবো, এফএক্স হলো আমি ধরে নিচ্ছি log x, এফএক্স ধরে নিচ্ছি আমি log x। ঠিক আছে, log x বেশি ধরলেও হবে। তাহলে এখানে আমার প্রথম দরকার হচ্ছে এফ ড্যাশ এক্স কত বেরোবে, 1/x। এবার প্রশ্ন হলো এক্স আমি কত পুট করব এবং ডেল এক্স আমি কত পুট করব। এক্স হলো হচ্ছে আমি 10 পুট করলাম আর ডেল এক্স হলো 0.01 পুট করলাম। এবার আমরা একটা ফর্মুলা জানি, আমরা জানি এফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স আর পাশে হলো ডেল এক্স। তাহলে এফ এক্স কত, এক্স হলো আমার 10 প্লাস 0.01 ইজ ইকুয়াল টু এফ এখানে 10 প্লাস এফ ড্যাশ এখানে হলো 10 ইন্টু ডেল এক্স হলো 0.01। তাহলে এই সেটটা যোগ করলে একই রকম 10.01 is equal to f10 plus f dash 10 into 0.01। তাহলে f10.01 মানে কি log 10.01 বেস ই, আর এখানে হচ্ছে দেখো f10 মানে কি log 10 বেস ই প্লাস f dash 10 মানে 1/10 ইন্টু 0.01। তাহলে log 10 বেসির ভ্যালু দেওয়া আছে দেখো 2.303 প্লাস, আর এইটা 1/10 মানে হচ্ছে 0.1 ইন্টু 0.01। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখবে এটা পাবে হচ্ছে 2.304। তাহলে log 10.01 বেসি এই ভ্যালুটা হচ্ছে 2.304। তাহলে দেখো বুঝতে পারলে কিনা, এমন এক্স এবং এমন ডেল এক্স ধরো। ডেল এক্স মানে কি ক্ষুদ্র বৃদ্ধি, তাহলে হয় কোনো সময় বৃদ্ধি অনেক সময় হ্রাস। তাহলে আমার কি ধরলে সুবিধা হবে এই অঙ্কগুলো দেখে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, 5 নম্বরটা অঙ্ক দেখো, অবকল পদ্ধতি প্রয়োগে করে নিচের প্রত্যেকটি আসন্ন মান নির্ণয় করো। রুট 26 দেখবে, রুট 26 রুট 27 এরকম থাকবে। তাহলে রুট 26 রুট 25 হলে তো 5 হবে, তাই না, রুট 26-এর একটা ভ্যালু পাবে। তাহলে রুট 26-এর ভ্যালুটা কি করে বের করবে, আমি 1 আর 3 2 করে দেবো, তো 3 আর 4 একই রকম, 1 বুঝলে 3 পাবা, 2 বুঝলে 4 পাবা। আসন্ন মান, তাহলে আসন্ন মান মানে বুঝতে পারছো আসন্ন মানের সূত্র। তাহলে এখানেও যে ভ্যালুটা বের করতে বলছে সেই ভ্যালুটা আমি এফএক্স ধরে নেব, যে ভ্যালুটা বের করতে বলছে সেই ভ্যালুটাকে আমি এফএক্স ধরে নেব। ধরে নেই এফএক্স হলো আমার এই যে রুট এক্স, যে ভ্যালুটা বের করতে বলছে সেটাকে আমি রুট এক্স ধরে নিলাম, এবং রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার কত, হাফ। এবার আমি যদি এখান থেকে এফ ড্যাশ এক্স বের করি তার মানে হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তার মানে কত হচ্ছে বলো তো 1/2 রুট এক্স। এটা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফটার নিচে আসলে রুট হাফ হবে। ঠিক আছে, এবার পুট করব, তাহলে আমাকে বের করতে বলছে কি রুট 26। তাহলে আমি দেখো এমন এক্স পুট করব আর এমন ডেল এক্স পুট করব যাতে করে এক্স এর ভ্যালুগুলো এইদিকে বসাতে পারি। এই সূত্রটা যখন বসাবো তাহলে এক্স হলো আমি 25 ধরি আর ডেল এক্স হলো 1 ধরি। তাহলে দেখো তো আমরা জানি একটা ফর্মুলা, কি ফর্মুলা, এফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু কী হবে ডেল এক্স। তাহলে এফ এক্স প্লাস ডেল এক্স মানে কি, এফ এক্স কত 25
আর ডেল এক্স হলো হচ্ছে 1, এফ 25, এফ ড্যাশ এখানে কত 25 আর ডেল এক্স হলো 1, তাহলে এই সাইডটা হচ্ছে এফ 26 ইজ ইকুয়াল টু এফ 25 1 ইন্টু এফ ড্যাশ 25, তার মানে এফ ড্যাশ 25 থাকলো। এবার এফ 25 মানে কি বলতো, এই যে দেখো এফ এক্স হলো তোমার কি রুট এক্স, তাহলে রুট 25 আর এখানে এফ ড্যাশ 25 মানে এফ ড্যাশ এক্স এর জায়গায় আমি বসাই দেবো 1/2 রুট 25, তাহলে এই যে 25 থেকে 5 বের হবে আর এখানে হচ্ছে 1/2 ইন্টু 5 বের হবে, তাহলে 5 প্লাস 1/10, তাহলে মানে 1/10 মানে কি 0.1, তাহলে এখানে তোমার অ্যান্সারটা আসবে 5.1, 5.1, তাহলে রুট আর এদিকে এফ 26 মানে কি রুট 26, তাহলে রুট 26 এর ভ্যালু হচ্ছে কিন্তু 5.1, রুট 26 এর ভ্যালু হচ্ছে 5.1। এখানে 1 নম্বর অঙ্কটা কিন্তু এটার মতনই, দেখো এর 26 টু দি পাওয়ার কি হাফ আর এখানে 625 টু দি পাওয়ার কি 1/4, তাহলে এখানে এফ এক্স এরকম করে ধরে নিবে, তাহলে এফ এক্স ধরে নিবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4, তাই না, এক্স টু দি পাওয়ার 1/4, সেখান থেকে এফ ড্যাশ এক্স বের করবে, সেখান থেকে এফ ড্যাশ এক্স বের হবে এক্স টু দি পাওয়ার 1/4 এক্স টু দি পাওয়ার -3/4 এটা বের হবে, দেখবে সেক্ষেত্রে এক্স তুমি কত ধরবে, দেখবে এইখানে আমার ভ্যালুটা চাই, এফ এক্স এর জায়গায় আমি এক্স এর এমন ভ্যালু বসাবো যাতে এই টার্মটার ভ্যালু আমি পাই 625 বসাবা আর এ ডেল এক্স হচ্ছে 2 বসাবে, তাহলে কিন্তু 627 এবং সূত্রটা ফেলবে, দেখবে অঙ্কটা হয়ে গেছে। ঠিক আছে, যেমন এইখানে দেখো অঙ্কটা, হ্যাঁ এইখানে এক্স যদি আমি 25 না বসাই, আমি যদি ধরে নাও 24 বসাতাম আর ডেল এক্স হলো 2 বসাতাম, তাহলে তো এইদিকে 26 পেতাম, কিন্তু এইদিকে এফ 24 আর এফ ড্যাশ 24 এই যে ভ্যালুগুলো এগুলো কিন্তু আমি পেতাম না। দেখো এগুলো কিন্তু আবার আমার ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে, তাহলে যেমন এক্স এবং এমন ডেল এক্স পুট করবে, বিশেষ করে এক্স এমন পুট করবে যাতে করে আমি এই যে ডান পক্ষের ভ্যালুটা যেগুলো আমরা রুট থাক 1/3 থাক যাই থাক না কেন এই ভ্যালুটা যাতে আমি সচরাচর পাই, তাড়াতাড়ি পাই ক্যালকুলেটরের সাহায্য ছাড়া। ঠিক আছে, তাহলে রুট 24 তুমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া পারবে না, ঠিক আছে, অতি সহজে রুট 23 এই তাহলে বসানো যাবে না, এমন এক্স পুট করতে হবে যাতে রুটের জাতীয় জিনিসগুলো উঠে যায়। ঠিক আছে, আশা করি 1 নম্বর অঙ্কটা পারবে, একটু বলে দিলাম। এবার প্রশ্ন হলো যে 2 নম্বর যে অঙ্কটা আছে রুট 0.24 এটার ভ্যালু কী করে বের করবো, এই যে যেটা আগে প্রথমে আসে ওটাকে এফ এক্স ধরে নিবে, তাহলে এখানে 2 নম্বরটার ক্ষেত্রে ধরি এফ এক্স ইজ ইকুয়াল টু, এক মিনিট, ধরি এফ এক্স ইজ ইকুয়াল টু, দেখা যাচ্ছে, ঠিক আছে, এফ এক্স ইজ ইকুয়াল টু রুট এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এটা কত পাবে হাফ, একটু আগে বললাম এক্স টু দি পাওয়ার হাফের এফ ড্যাশ এক্স কী হয় 1/2 রুট এক্স, তাহলে ওই যে এবার আমরা পুট করব কত, এই পুটটাই হলো মেন, তাহলে 0.24, তাহলে এমন এক্স আর এমন ডেল এক্স ধরবো যাতে তাদের যোগফলটা আবার 0.24 হয়, তাদের যোগফলটা 0.24 হয়, তাহলে এক্স আমি কত ধরবো, কত ধরলে সুবিধা হবে বলো তো, এক্স হলো 0.25 ধরলে সুবিধা হবে এবং ডেল এক্স হচ্ছে -0.01, হ্যাঁ -0.01 ধরলে তবেই কিন্তু তাদের যোগফলটা 0.25 আসবে। এবং এক্স কেন 0.25, কারণ তার রুট ভ্যালুটা আমরা জানি, কারণ এফ এক্স এবং এফ ড্যাশ এক্স এর যদি আমি 0.25টা বসাই তাহলে কিন্তু তার ভ্যালু পাবো, সেই জন্য এক্স আমি যদি 0.25 আর ডেল এক্স হলো আমি -0.01 বসাই এবং আসন্ন মানের সূত্রটা ইউজ করি, তাহলে কিন্তু তাদের ভ্যালুগুলো সহজেই আমি পাবো। যেমন দেখো আমরা জানি এফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে একই সূত্র এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স পাশে কত ডেল এক্স গুণ, তাহলে এফ এক্স কত, এক্স হলো 0.25 মাইনাস হবে 0.01 ইজ ইকুয়াল টু এফ এক্স এর ভ্যালু কত 0.25 প্লাস এফ ড্যাশ এক্স 0.25 ইন্টু ডেল এক্স -0.01, তাহলে এই সাইডটায় যোগ করলে আমার হবে 0.24 আর এইদিকে হচ্ছে এফ 0.25 প্লাস এফ ড্যাশ 0.25 ইন্টু -0.01, তাহলে এফ 0.24 মানে এফ এক্স আমার কত, এই যে রুট এক্স, তাহলে রুট আমি কত ভ্যালু পাচ্ছি
0.24 এটার ভ্যালু বের করব। তাহলে এফ 0.25 মানে কত, √0.25 প্লাস এফ ড্যাশ 0.25, তার মানে 1/2 √0.25, আর এখানে হচ্ছে -0.01। তা দেখো এটা রুট কিন্তু আমি সহজেই পাবো। কত বলো তো, এটাকে যদি আমি 0.05, এই যে √0.25কে আমি লিখতে পারি 0.5 ইন্টু 0.5, তাহলে রুটের ভিতর দুইটা জিনিস গুণ থাকা মানে একটা বের হবে, তাহলে 0.5টা বের হবে, প্লাস 1/2 ইন্টু 0.5 এটা হবে -0.01। তাহলে এই দিকে দেখো, এই যে 5 দুগুণও কত 10, 1 থাকবে, তাহলে 0.5 মাইনাস এখানে তো 1 হবে, তাহলে 1-এর সাথে এটা গুণ করলে 0.01 হলো, তাহলে এখানে থাকলো হচ্ছে তোমার 0.49। দেখো √0.24 এটার ভ্যালু হচ্ছে 0.49, এটা হলো অ্যান্সার। এবার 1 নাম্বারটা তুমি যদি বোঝো তাহলে 3 নাম্বারটা পারবে, এবং 3 নাম্বার আর 1 নাম্বার যদি পারো তাহলে কিন্তু এইখানকার 1 নাম্বারটা পারবে, এবং 2 পারলে তুমি এখানে কিন্তু 4ও পাবে, কারণ এক্স এখানে এমন ধরবো এবং ডেল এক্স হলো এমন ধরবো যাতে করে আমি ডান পক্ষের ভ্যালুগুলো সহজেই পাই, কোথাও ডেল এক্স পজিটিভ কোথাও কিন্তু নেগেটিভ, কায়দা করে ধরতে হবে, ঠিক আছে। এইবার দেখো 6-এর 1 নাম্বারটা কি বলছে, যে fx = 3x² প্লাস এফ 15x প্লাস হচ্ছে 5, হ্যাঁ, 3x² প্লাস 15x প্লাস 5 হলে f 3.02 এর আসন্ন মান নির্ণয় করো। দেখো এখানে কিন্তু এফ ড্যাশ এটা বলে নাই, এফ এটা বলছে, এফ 3.02 এর ভ্যালুটা বের করতে বলছে। এফ ড্যাশ হলে তো আমাদের সহজ তাড়াতাড়ি হতো, এফ এক্স দেওয়া আছে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতাম, তারপর ওই এক্স এর ভ্যালুটা আমি 3.02 বসে, কিন্তু এখানে এফ কত ওর ভ্যালু বসাতে বলছে 3.02, তাহলে তুমি কিন্তু আবার এফ এক্স দেওয়া আছে, এফ 3.02 বসায় ওই মানটা বসালে হবে না, ঠিক আছে। কি করে করব দেখো, এটা কয় নাম্বার, 6-এর 1। তাহলে প্রদত্ত এখানে fx আকারে আছে, প্রদত্ত fx হলো আমার 3x² প্লাস 15x প্লাস হলো 5। এবার আমি যদি কাউকে বলি যে fx হচ্ছে x, তাহলে f2 কত, f2 হলো 2, যদি 1 থাকে 2 + 1 মানে কত 3, এবার f3 কত, তাহলে তুমি কত 4, তাহলে এখানে কি করছো, তুমি ডাইরেক্ট ভ্যালুটা বসাই দিচ্ছ, কিন্তু এখানে ব্যাপার আছে, তোমাকে বের করতে বলছে 3.02 ভ্যালুটা, তাহলে তুমি এখানে fx এর জায়গায় যদি ডাইরেক্ট পুট করে দাও এবং আসন্ন মানের সূত্রটা দ্বারা করো তাহলে কিন্তু অনেক তফাৎ পাবে। সেজন্য যখন বলবে যে 3.02 এর আসন্ন মান, তখন কিন্তু আসন্ন মানের সূত্রটা হেল্প নিয়ে তোমাকে এই ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। সেজন্য কি কি দরকার, fx আছে, তাহলে সেখান থেকে তোমার f ড্যাশ x দরকার, তাহলে এখানে কি হচ্ছে 6x + 15 হচ্ছে। এবার আমরা জানি আসন্ন মানের ক্ষেত্রে x পুট করতে লাগে, তাহলে আর ডেল x পুট করতে লাগে, তাহলে x দেখো আমি এমন পুট করব, x হলো আমি 3 পুট করলাম, আর ডেল x হলো ক্ষুদ্র বৃদ্ধি 0.02 পুট করলাম। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, fx প্লাস ডেল x = fx প্লাস f ড্যাশ x ডেল x। x কি, x হলো 3, ডেল x হলো 0.02, আর f3 প্লাস f ড্যাশ 3, আর এটা হলো 0.02, একই অঙ্ক, সেই জন্য আমি একটু স্পিডে করাচ্ছি। এটা হচ্ছে f 3.02 হচ্ছে এই ভ্যালুটাই বের করবো, তাই না, আর এখানে f3 পাচ্ছি প্লাস f ড্যাশ 3 আরেকবার লিখে নিলাম ইন্টু 0.02, তাহলে আমার এই দিকের ভ্যালুগুলো দরকার, তাহলে f3 ভ্যালু কত হচ্ছে দেখো, f3 ভ্যালু যদি x এর ভ্যালু এখানে 3 বসে, তাহলে 3 আর এখানে 27, 3 আর 9 গুণ, তাহলে এখানে হচ্ছে 27, প্লাস এখানে দেখো 3 15 45 প্লাস 5 প্লাস 18, তাই না, 18 প্লাস 15 ইন্টু 0.02, এগুলো যদি ক্যালকুলেশন করো তাহলে 77.66 পাবে, 77.66, তাহলে এটা হলো f 3.02 ভ্যালু। যদি
2 নম্বরটা দেখো, যদি y = x⁴ - 12 হয়, x এর মান 2 থেকে পরিবর্তিত হয়ে 1.99 হয়, তবে y এর আসন্ন পরিবর্তন কত? y এর আসন্ন পরিবর্তন কত? x যদি 2 থেকে 1.99 হয় এবং yটা যদি পরিবর্তন হয়, তাহলে কতটা পরিবর্তন হবে? x পরিবর্তন হওয়ার সাথে সাথে y পরিবর্তন হয়, তাহলে y = fx ফাংশানে x এর যদি হ্রাস del x হয়, তাহলে y এরও হ্রাস কি হবে? del y। এখানে y এর আসন্ন মান বলতে তোমাকে del y টা বের করতে বলছে। তাহলে কি করে করব দেখো, 6-2 প্রদত্ত কি দেওয়া আছে? y = x⁴ কত 4 - 12 এটা দেওয়া আছে, তার মানে আমাকে del y বের করতে হবে, del y। তাহলে এখান থেকে দেখো আমি dy dx বের করি, তার মানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে কত হচ্ছে 4x³ বের হচ্ছে। এবার আমরা জানি dy dx মানে হচ্ছে লিমিট del x টেন্ডস টু 0 আর del y বাই হচ্ছে del x। এবার তুমি লিমিটটা যেহেতু ক্ষুদ্র, হ্যাঁ, এটাকে তুমি ইগনোর করলে তুমি এখানে পাবে হচ্ছে del y বাই হচ্ছে del x হচ্ছে 4x³, তাই না? এবার এই সাইডে কি পাচ্ছে? del y পাচ্ছ তুমি হচ্ছে 4x³ আর এদিকে হচ্ছে del x। তাহলে x এর মান পরিবর্তিত হয়, দেখো x এর মান কোথা থেকে কোথায় পরিবর্তিত হয়? x এর মান 2 থেকে পরিবর্তিত হয়, তাহলে x এর মান ছিল তোমার 2, ধরে নাও এটুক ভ্যালু ছিল x এর মান 2 থেকে পরিবর্তিত হয়ে এটুক ভ্যালু দিয়ে দিয়েছে 1.99, তাহলে কতটা কমছে? -0.1। তাহলে এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটা বিয়োগ করলে 0.1 বের হবে। তাহলে এখানে x এর মান, এখানে বলে রাখছে যে x এর মান একদম পার্ট 1-এ আমরা কিন্তু এই ধরনের অঙ্ক করছিলাম 3 নম্বরে, হ্যাঁ, অতি সংক্ষিপ্ত এই ধরনের অঙ্ক কিন্তু করছিলাম। x এর মান 2 থেকে, ওখানে কিন্তু অবকল বের করতে বলছে, 2 থেকে পরিবর্তিত হয়ে কত হয়েছে বলো তো? 1.99 এত হয়। তাহলে এক্ষেত্রে x কত? এক্ষেত্রে x এর কারেক্ট ভ্যালুটা কত ছিল? 2, তাহলে সেটা পরিবর্তিত হয়ে কত হয়েছে দেখো, 1.99 মাইনাস হচ্ছে 2, তার মানে 0 -0.01 তাহলে এইটাকে যদি আমি 1 নং দিই, তাহলে 1 নং থেকে আমি del y পেয়ে যাবো। del y = 4 × x³ বলতে কি 2³ আর del x মানে হচ্ছে -0.01, তাহলে 4 × 8 -0.01, তার মানে এখানে হচ্ছে 32-এর সাথে -0.01 গুণ, তাহলে এখানে যদি করো তাহলে -0.32, এটাই হবে অ্যান্সার। তাহলে y এর আসন্ন পরিবর্তন, yটাও পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে লিখে দিবে দ্যাট ইমপ্লাইজ y এর আসন্ন পরিবর্তন সেটা কত? -0.32। তাহলে এই যে del x কমছে, তাহলে del y ও কমবে, ঠিক আছে? এখানে দেখো একটা 7 নম্বরের অঙ্ক, একটি ঘনকের বাহুর পরিমাপে 5% ত্রুটি হলে তার আয়তনের পরিমাণে শতকরা ত্রুটি কত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, হ্যাঁ। বলছে একটি ঘনক তোমাকে আমি মাপতে দিলাম, তুমি মেপে দেখলে যে যে বাহুটা আছে না, সেটা 5% ত্রুটি করছো, তাহলে সেটা আয়তনটার তো একটা পরিবর্তন হবে। তুমি বাহুগুলো ত্রুটি করছো 5%, তাহলে আয়তনেরও ত্রুটি হবে, তাহলে আয়তনের শতকরা ত্রুটি কত? ঘনকের বাহুর পরিমাণে 5% ত্রুটি, তার মানে ঘনকটা তুমি মাপছো এবং বাহুটার তোমার 5%, শতকরা ত্রুটি কত করছো? 5%। তাহলে কি করে করবো দেখো, ধরে নেই ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, 7 নম্বরটা। ধরি ঘনক বোঝো তো, ঘনকের লুডুর চোখা, যাই হোক, ঘনকের বাহুর দৈর্ঘ্য x ধরলাম এবং ভলিউম আয়তন সেটাকে আমি v ধরলাম। তাহলে প্রশ্ন মতে দেওয়া আছে যে ঘনকটা তুমি মাপে তোমার বাহুর যে শতকরা ত্রুটি, বাহুর যে পরিমাপ সেটা 5% ত্রুটি পেলে
তার মানে শতকরা ত্রুটি আমি একটা বলছিলাম যে কোনো একটা চলকের শতকরা ত্রুটি মানে কি ডেল এক্স বাই এক্স ইন্টু 100, এটাই হলো শতকরা ত্রুটি। তোমার দেওয়া আছে হচ্ছে ডেল এক্স বাই এক্স ইন্টু 100, সেটা কত 5%, সেটাই হলো 5, তাই না? ঘনকের বাহুটা তুমি মাপলে সেটা 5% ত্রুটি পেলে, তার মানে কি শতকরা ত্রুটি। এবার শতকরা ত্রুটি মানে কি ডেল এক্স বাই এক্স ইন্টু 100, এটা রেখে দিলাম। এবার তোমাকে বলছে যে আয়তনের শতকরা ত্রুটিটা কত, তার মানে তোমাকে কি বের করতে হবে ডেল ভি বাই ভি ইন্টু কি 100, এইটা বের করতে হবে, এটা বের করতে হবে। এখন ভি মানে কি জানি এক্স কিউব, ভি মানে হচ্ছে আয়তন, কার আয়তন ঘনকের আয়তন, তাহলে বাহুর কি কিউব, সেটা হচ্ছে ঘনকের আয়তন। তাহলে এখান থেকে ডেল ভি বাই ডেল এক্স বের করি ইজ ইকুয়াল টু কি হচ্ছে 3x স্কোয়ার, এবং ডেল ভি বাই ডেল এক্সকে লেখা যায় এই যে ডিভি বাই ডিএক্সকে লেখা যায় ডেল ভি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3x স্কোয়ার, কারণ ডিওয়াই বাই ডিএক্সকে আমরা লিখছিলাম কীরকম করে, ডিওয়াই ডিএক্সকে লেখা যায় ডেল ওয়াই বাই ডেল এক্স, কারণ লিমিটটাকে আমরা ইগনোর করে দিলাম, ক্ষুদ্র বৃদ্ধির লিমিট না বসালেও হয়। এবার দেখো এইখানে পাচ্ছি হচ্ছে ডেল ভি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 3x স্কোয়ার ডেল এক্স। এবার দেখো তো ডেল ভি বাই ভি বের করতে হবে, সেজন্য আমি কি করব ডেল ভি বাই ভি দিয়ে উভয় দিকে ভি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আগের লাইনটায় পাবো ভি ভি কাটলে, এই সাইডটায় দেখো তো 3x স্কোয়ার ডেল এক্স, আর ভি মানে কি এক্স কিউব, তো তাহলে এক্স কিউব, তাহলে কি পাচ্ছি 3 ইন্টু ডেল এক্স বাই এক্স পাচ্ছি, ডেল এক্স বাই এক্স পাচ্ছি, তাহলে ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু কী পাচ্ছি 3 ইন্টু ডেল এক্স বাই এক্স। এবার আমার ডেল ভি বাই ভি ইন্টু 100 লাগে, দেখো ডেল ভি বাই ভি ইন্টু 100, সেই জন্য আমি 100 উভয় দিকে গুণ করব, 100 উভয় দিকে গুণ করব, তাহলে 100 যদি উভয় দিকে গুণ করি 3 ইন্টু ডেল এক্স বাই এক্স ইন্টু এখানে কত 100, এবার ডেল ভি বাই ভি ইন্টু 100 ইজ ইকুয়াল টু 3 ইন্টু, এটা দেখো ইউজিং 1 যদি করি, এই যে দাগ দিলাম ইউজিং 1 করলে সেটা কত হবে 5, তাহলে ডেল ভি বাই ভি ইন্টু 100 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 15। তাহলে এটা ডেল ভি বাই ভি ইন্টু 100, এটা কার আয়তনের শতকরা ত্রুটি, তাই না? তাহলে আয়তনের শতকরা ত্রুটি কত হবে 15%, আয়তনের শতকরা ত্রুটি সেটা কত হবে 15%। তাহলে তুমি যদি কোনো একটা ঘনক মাপো এবং মেপে যদি ওর বাহুর 5% ত্রুটি পাও, তাহলে আয়তনের শতকরা ত্রুটি পাবে তুমি 15%। দেখো 9 নাম্বারটা আর এইখানে যে এই যে 6-এর 2 নাম্বারটা করলাম সেম টু সেম। এখানে কি বলছে অবকলনের পদ্ধতিতে প্রয়োগ করে 7 সেমি এবং 7.02 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্যের আসন্ন মান নির্ণয় করতে বলছে। পার্থক্যের আসন্ন মান কতটা সে পরিবর্তন হয়েছে ক্ষেত্রফলটা, একটা 7 সেমি বৃত্ত ছিল, একটা 7 সেমি 7-এর থেকে বড় মানে 7.2 সেমি দুইটা বৃত্ত, তাহলে কতটা সেটা পরিবর্তন হয়েছে ডেলে। তাহলে এটা কিভাবে করবে, কোশ্চেনটাকে ভালো করে বুঝতে হবে। 7 সেমি একটা বৃত্ত ছিল, আর এর ভ্যালুটা 7, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে 7, সেই 7 সেমি বৃত্তের টা যে ছিল সেটা আবার একটু বৃদ্ধি পেয়ে, আমি একটু বৃদ্ধিটা বড় দেখালাম, সেই বৃদ্ধিটা পেয়ে ধরে নাও এতটা হলো, এবং এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা কত হয়ে গেছে 7.02। তাহলে বলছে তার ক্ষেত্রফলের পরিবর্তনটা কত, নিশ্চয়ই তার ক্ষেত্রফল একটু বাড়বে, তাই না? তাহলে ক্ষেত্রফল কতটা বাড়ছে, এতটুকু বাড়ছে, এতটুকু তোমার কতটা বাড়ছে সেটা তোমার বের করতে বলছে। ব্যাসার্ধ বাড়ছে হচ্ছে তোমার 0.02, তাহলে ব্যাসার্ধ যদি 0.02 বাড়ে তাহলে তোমার ক্ষেত্রফলটা কত পরিবর্তন হয়ে গেছে এটা তোমার বের করতে হবে। ধরি বৃত্তের ব্যাসার্ধ, আমরা যে কোনো বৃত্তের ব্যাসার্ধ কত ধরি, আর ধরি, বৃত্তের ব্যাসার্ধ আর সেমি, আর যেহেতু আমার ক্ষেত্রফলের পরিবর্তনটা এক্ষেত্রে বের করতে বলছে, সেই জন্য ধরে নেই ক্ষেত্রফলটা হচ্ছে এ, এরিয়া, এরিয়া ধরে নেই হচ্ছে এ, যেহেতু এখানে সেমি দেওয়া আছে সেই ক্ষেত্রে এখানে কি হবে বর্গ সেমি। এখানে দেখো ব্যাসার্ধটা 7 থেকে 7.02 হলো, তার মানে এক্ষেত্রে 8টা হলো তোমার, মানে ব্যাসার্ধটা মানে 8টা হলো 7, আর ডেলারটা কত হবে বলো তো 7.02 থেকে 7 বাদ দাও, তাহলে 0.02 এটা হলো।
এবার আমাকে বের করতে বলছে যে ক্ষেত্রফলের পরিবর্তনটা কতটা হলো, এটা তোমার বের করতে বলছে। এখন যেহেতু ক্ষেত্রফল নিয়ে আলোচনা, এ নিয়ে আলোচনা, সেজন্য এ মানে এখানে কত হবে, এ মানে হচ্ছে এরিয়া, কার এরিয়া, বৃত্তের এরিয়া, পাই আর স্কোয়ার। তাহলে এখানে কি বের করবো, ডিএ বাই ডিআর। তাহলে এখানে হচ্ছে 2 পাই আর, তাহলে এটাকে লেখা যায় ডেল এ বাই হচ্ছে ডেল আর, 2 পাই আর। তাহলে ডেল এ কত, 2 পাই আর ইন্টু ডেল আর। দেখো সব ভ্যালু জানো, তাহলে ডেল এ কত হচ্ছে 2, পাই বলতে আমরা জানি 22-এর নিচে 7, আর বলতে এখানে 7, ডেল আর বলতে এখানে 0.02, 7 7 কাটলো, তাহলে এখানে হলো 44, 44-এর সাথে 0.02 গুণ, তার মানে হচ্ছে 0.88। তাহলে এই যে ক্ষেত্রফলের পরিবর্তন বা পার্থক্য সেটা হলো কত, 0.88। ঠিক আছে, আগেরটার ক্ষেত্রে যেরকম আমি ক্ষেত্রফলটা করলাম, পরেরটার ক্ষেত্রেও তোমরা করবে, দুটি ঘনক পাবে। তাহলে ঘনকের বলছে আয়তনের পার্থক্যের আসন্ন মান কতটা পরিবর্তন হলো, দুটি ঘনক পাবে, একটা হলো 4 সেমি আর একটা হলো কত 4.05। দুইটা ঘনক আছে, সেই দুইটা আয়তনের পার্থক্যটা বের করো। তার মানে এখানে ধরে নাও একটা ঘনকের যদি তুমি বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নাও, তাহলে ওর আয়তন ভি ধরে নাও, তার মানে ডেল এক্স তোমার বের করতে, ডেল ভি বের করতে হবে। হ্যাঁ, ডেল ভিটা এটা করো একই রকম, যেমন এখানে এস ধরে করলাম, এখানে ভি ধরে করবে, ভি মানে এক্স কিউব। এবার 10 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। কোনো বৃত্তের ক্ষেত্রফল সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত হয়, প্রমাণ করো তার পরিসীমার পরিবর্তনের হার ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তভেদে থাকবে। কোনো বৃত্তের ক্ষেত্রফল সময়ের সঙ্গে সমহারে যদি পরিবর্তিত হয়, তার পরিসীমা তার ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তভেদে থাকবে। তার 10 নম্বর অঙ্কটা কিন্তু ভিবিআই। তাহলে ধরে নিচ্ছি টি সময় কোনো বৃত্তের ব্যাসার্ধ, আমরা জানি কোনো বৃত্তের ব্যাসার্ধ কত ধরতে হয়, আর ধরি রেডিয়াস আর, ক্ষেত্রফল এককটা এখানে দেই আর একক, হ্যাঁ, ক্ষেত্রফল এরিয়া এ বর্গ একক এবং পরিসীমা কি বের করতে বলছে, এটা আসছি, পরিসীমা ধরে নিলাম এস। এবার প্রশ্ন মতে কি দেওয়া আছে, প্রশ্ন মতে দেওয়া আছে যে বৃত্তের ক্ষেত্রফলটা যে আছে না, বৃত্তের যে ক্ষেত্রফল সেটা সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত হয়। বৃত্তের ক্ষেত্রফল সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত হয়, তার মানে সমহারে মানে সমানুপাতিক। তাহলে এ ভেরিজিয়াস টি সমহারে পরিবর্তিত হয়, এটা দেওয়া আছে, এটা 1 নাম্বার দিই। আর আমার বের করতে হবে যে পরিসীমা পরিবর্তনের হার ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তভেদে। তাহলে পরিসীমা পরিবর্তনের হার মানে আমরা পরিবর্তনের হার সময় সাপেক্ষে করব, ডিএস ডিটিটা প্রমাণ করতে হবে 1/r, এটা তোমার প্রমাণ করতে হবে, এটা লিখতে হবে না পাশে। আমি কি বললাম যে ব্যস্তভেদে মানে কি 1/r। এবার ডিএস ডিটিটা প্রমাণ করতে হবে, ভেরিজিয়াস কি 1/r ব্যস্তভেদে আছে, সমানুপাতিক এবং ব্যস্তভেদে, এগুলো তো জানো সমানুপাতিক, আর এটা কি ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তাহলে 1 নং থেকে দেখো, এটা তোমার প্রমাণ করতে হবে, এটা আমি জাস্ট বললাম। তাহলে 1 নং থেকে আমি কি এটা পাই, এখানে একটা কনস্ট্যান্ট তুলে দিই, কনস্ট্যান্ট তুলে দিই কেন, ভেরিজিয়াস যদি একটা কনস্ট্যান্ট হয়, তাহলে কনস্ট্যান্টটা তুলে দিলাম, লিখলাম, কে হলো কি এখানে ধ্রুবক, কনস্ট্যান্ট এখানে কি। আচ্ছা, এখানে যদি বলি যে ডিএ ডিটিটা কত, কেন আমি ডিএ ডিটি বের করছি, কারণ আছে, কে হবে, তাহলে ডিএ ডিটিটা কত বেরোলো কে, এটাকে 1 নং এটা না দিয়ে এইখানে 1 নং দিই, তাহলে ডিএ ডিটিটা কত বেরোলো কে। আর এ মানে কি বলতো, এ মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর স্কয়ার। এবার আমি যদি এটা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি উভয় দিকে, তাহলে ডিএ ডিটি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, 2 পাই আর ডিআর ডিটি। তাহলে ডিএ ডিটিটা আবার কত বলো তো, ডিএ ডিটিটা 1 নং যদি ইউজ করো, তাহলে 1 নং ইউজ করলে ডিএ ডিটিটা একটু আগে আমি বের করলাম কে
কে ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 2 পাই আর ডি আর ডিটি। এইখান থেকে আমি যদি বলি যে ডি আর ডিটিটা কত, তাহলে কি হবে কে 2 পাই আর, তাই না, কে 2 পাই আর, কে হলো 2 পাই আর, এটা 2 নং দেই। আবার এস মানে তো পরিসীমা, এস মানে পরিসীমা, তাহলে 2 পাই আর, এস মানে পরিসীমা বা পরিধি, কত হয় বৃত্তের 2 পাই আর। এটা আমাকে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয় দেখো তো, আমার এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2 পাই ডি আর ডিটি হবে, তাই না, 2 পাই ডি আর ডিটি। তাহলে ডিএস ডিটিটা কত দাঁড়াচ্ছে, ডিএস ডিটিটা দাঁড়াচ্ছে 2 পাই, এই দেখো ডি আর ডিটি ইউজিং 2 যদি করি কে বাই 2 পাই আর। এখন 2 পাই কাটলাম, এখানে লিখে দেই ইউজিং কত করলাম 2, তাহলে ডিএস ডিটি এখানে দাঁড়াচ্ছে হচ্ছে কে বাই আর। এবার কনস্ট্যান্টটা আমি সমান সমান আর কনস্ট্যান্টটা এখানে বদলে যদি আমি ভেরিজিয়াস দেই তাহলে 1 বাই আর হচ্ছে, তাই না। কনস্ট্যান্টটা আমি যদি আর এইখানে সমান সমানটার বদলে ভেরিজিয়াস দিই তাহলে এটা লেখা যায় ডিএস ডিটি ভেরিজিয়াস 1 বাই আর। তাহলে এটা মানে কি বোঝাচ্ছে যে পরিসীমার এটাই তো প্রমাণ করতে বলছে, পরিসীমার পরিবর্তনের হার, পরিসীমা পরিবর্তনের হার ব্যাসার্ধের সঙ্গে কি হবে, ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতে থাকবে, পরিসীমা পরিবর্তনের হার ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতে থাকবে। প্রুফ। 11 নম্বর কোশ্চেনটা দেখো, একটি কোণা বা বিন্দু y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x অধিবৃত্ত বরাবর গতিশীল। তাহলে একটা বিন্দু y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x অধিবৃত্ত বরাবর গতিশীল, অধিবৃত্তের উপরিস্থিত যে বিন্দুতে কোণার ভুজ এবং কোটির বৃদ্ধির হার সমান সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে অধিবৃত্তের আমি আগে ছবিটা আঁকি, এটা 11 নম্বর। তাহলে তোমার কোশ্চেনটা বুঝতে হবে, এটা হলো অধিবৃত্ত y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x, এটা হলো অধিবৃত্ত, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x। এই অধিবৃত্তে এমন একটা কোণা বা বিন্দু স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে যে বিন্দুতে এই যে কোটির বৃদ্ধির হার এবং ভুজের বৃদ্ধির হার এরা কি বলছে সমান, সেই বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে আমরা ধরে নেই y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x অধিবৃত্তের উপরিস্থিত এইখানে একটা বিন্দু ধরে নেই x, y না x1 ধরি, x1, y1 বিন্দুতে কোণার সেই কোণাটার ভুজ x1, y1 বিন্দুতে কোণার ভুজ ও কোটির বৃদ্ধির হার সমান। আর একটা জিনিস লিখলে ভালো হয়, টি সময় ধরে নেই, টি সময়, কারণ পরিবর্তনের হার বলছে। তাহলে আমি এই যে বিন্দুটা, এই বিন্দু একটা এই y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x, এই অধিবৃত্ত বরাবর গতিশীল। তাহলে বলছে যে এই অধিবৃত্তের উপর এমন বিন্দু স্থানাঙ্ক বের করো যেখানে কোণার ভুজ এবং কোটির বৃদ্ধির হার সমান। ধরে নাও এখানে আমি বের করলাম হচ্ছে x1, y1, তাহলে এটা হলো ভুজ আর এটা হলো কোটি। তাহলে এই যে ভুজ এবং কোটি এই দুইটা ভ্যালু তোমার বের করতে বলছে। আর প্রশ্ন মতে বলে রাখছে যে এই যে x1, y1 বিন্দুতে টি সময় এই যে বৃদ্ধির হার ভুজ আর কোটির সেটা সমান। তার মানে প্রশ্ন মতে বলে রাখছে যে dx dt, তাহলে এটা হলো ভুজ, অধিবৃত্তের ভুজ, সেটা কোন বিন্দুতে, x1, y1 বিন্দুতে, এবং dy dt সেটা হলো কোটি x1, y1 বিন্দুতে, সেটা কি সমান। x1, y1 বিন্দুতে কোণার ভুজ ও কোটির বৃদ্ধির হার সমান, এটা তোমার বললে দেওয়া আছে। তাহলে এখানে দেখো তো
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি আছে 8x, তাহলে এটাকে ডেরিভেটিভ করো। আমার টার্গেট হবে x1, y1 বিন্দুটা বের করা। তাহলে 2y dy dx ইকুয়াল টু হচ্ছে 8, না এটা না, একটা কাজ করি, t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। 2y dy dt কত দাঁড়াচ্ছে 8 dx dt। এবার x1, y1 বিন্দু দিয়ে স্যাটিসফাই করো, তাহলে কত হচ্ছে 2y1, আর এখানে dy dt, আর এখানে বিন্দুটা বের হবে x1, y1 ইকুয়াল টু 8, এখানে তো dx dt, এখানে বিন্দুটা কত হবে x1, y1। তাহলে দেখো এই যে dx dt x1, y1 ইকুয়াল টু কি dy dt x1, y1। তার মানে কোথাও ইউজিং 1 যদি করি, তাহলে dy dt এই জায়গাটা আমি লিখতে পারি dx dt এট দ্য পয়েন্ট x1, y1 ইকুয়াল টু এটা যা আছে তাই dx dt এট দ্য পয়েন্ট হচ্ছে x1, y1। তাহলে ইউজিং এখানে 1 করলাম, বা dx dt এর জায়গায় তুমি dy dt লিখতে পারো। এটা কাটলাম, তাহলে 2y1 ইকুয়াল টু 8, এখান থেকে y1 বের হবে কত 4। যেহেতু এই বিন্দুটা x1, y1 বিন্দুটা অধিবৃত্তের উপর অবস্থিত, সেক্ষেত্রে কি আমি লিখতে পারি যে x1, y1 বিন্দুটি কোথায় আছে বলতো, বিন্দুটি y স্কোয়ার ইকুয়াল টু 8x অধিবৃত্তের উপরিস্থিত। এক্ষেত্রে কি হবে, এই বিন্দুটা দিয়ে এটা স্যাটিসফাই হবে। দেখো y1 এর ভ্যালু জানো 4, তাহলে 16 8x1, তাহলে x1 কত 2, তাহলে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক কত, নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক 2,4। তাহলে আজকে এতটুকুই থাকলো, নেক্সট দিন বাকিগুলো করবো।